হাই, দিস ইজ ডক্টর সৌরভ। এগেন আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটিও আপনাদের জন্য, সবার জন্য, বাট নট এসেনশিয়ালি শুধুমাত্র কমন পিপলরা এটা শুনবেন। যারা মেডিকোলস আছে, যারা আমার ভিডিও দেখেন, তারাও প্লিজ একটুখানি সময় অন্তত এই ভিডিওটার জন্য একটুখানি দিন। আমি আজকে যে টপিকস নিয়ে ভিডিওটি করতে চলেছি, দেখুন বোর্ডে অলরেডি আমি লিখে রেখেছি: ডায়াবেটিক ফুট আলসার, প্যাথোফিজিওলজি, প্রিভেনশন অ্যান্ড ইটস ট্রিটমেন্ট। আমি কেন এই ভিডিওটি করছি, আমার খুব নিকট কিছু মানুষ এই অসুখে ভুগেছেন প্রিভিয়াসলি, আমি দেখেছি, এবং আমার আশেপাশে অনেক মানুষ আছেন যারা এই ডায়াবেটিস থাকার জন্য লং স্ট্যান্ডিং কমপ্লিকেশনসগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং খারাপ একটি কমপ্লিকেশনস হচ্ছে এই ডায়াবেটিক ফুট। বহু মানুষ আছেন যাদের এই ডায়াবেটিস থাকার জন্য আলসারেশন হয় পায়ে, এবং আলটিমেটলি পায়ে অ্যাম্পুটেশন করতে হয়, এবং অ্যাম্পুটেশন করার পরও তারা যে ভালো থাকেন এরকম নয়, সেই একই ধরনের কমপ্লিকেশনে তারা কিন্তু ভুগতে থাকেন। প্রথমে বলে রাখি, এই কমপ্লিকেশনটা কিন্তু প্রাথমিক অবস্থায় যদি আমরা একটু সচেতন হই এবং এই রোগটি সম্পর্কে আমাদের যদি মিনিমাম একটু ধারণা থাকে, আমরা কিন্তু এই বিরাট একটা কমপ্লিকেশন থেকে নিজেদের দূরে রাখতে পারি। ডায়াবেটিস এই সমাজে এখন অসংখ্য মানুষের আছে, কিছু ডায়াগনোজড এবং কিছু ডায়াগনোজড নয়, যেটা সাডেনলি কিছু ডিজিজ প্রসেস বা অন্য কিছু কারণে যখন মানুষ যান, তখন টেস্ট করাতে গিয়ে হঠাৎ দেখেন হয়তো তার হাইপারগ্লাইসেমিয়া রয়েছে, কিন্তু উনি জানেনই না হয়তো কত দিন ধরে তার কত কিছু শরীরের ক্ষতি হয়ে গেছে এই লং স্ট্যান্ডিং হাইপারগ্লাইসেমিয়া থাকতে থাকতে। হাইপারগ্লাইসেমিয়া নিয়ে বা ডায়াবেটিস নিয়ে অনেক ভিডিওস আছে নেটে, এবং পরবর্তী সময়ে কিছু বিশেষ জিনিস নিয়ে আমিও হয়তো করব ফর মেডিকোলস অ্যান্ড কমন পিপল। কিন্তু এই ক্ষেত্রে আমি যে ভিডিওটি করতে চলেছি সেটি ডায়াবেটিক ফুট আলসার ডিউ টু লং স্ট্যান্ডিং ডায়াবেটিস। এটার প্রথম জিনিস আমি বলে রাখি যে ডায়াবেটিক ফুট আলসারেশন কিন্তু প্রিভেন্টেবল। যদি দেখা যায় ডায়াবেটিসের মেন যে কমপ্লিকেশন শুরু হয় সেটাকে বলে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে। অধিকাংশ লং স্ট্যান্ডিং ডায়াবেটিক পেশেন্ট যারা অ্যান্টিডায়াবেটিক ড্রাগে আছেন বা ইনসুলিনে আছেন, ডায়াবেটিস টাইপ 1, টাইপ 2 বা টাইপ 3, টাইপ 3C, যে কোনো ধরনের ডায়াবেটিসই তাদের থেকে থাকুক, যে কোনো ধরনের রেজিমেই তারা থেকে থাকুন, তাদের কিন্তু ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি কিন্তু সবারই আছে। সেইটার ডায়াগনোসিস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কীরকম? প্রথমে বলে রাখি, প্রচুর মানুষ আমি পেয়েছি ডায়াবেটিসে বড় কোনো ক্ষতি হয়নি, হয়তো তার অ্যাম্পুটেশনও হয়নি, কিন্তু প্রাথমিক অবস্থায় তিনি ডাক্তারবাবুর কাছে গেছেন বা হসপিটালে গেছেন, গিয়ে বলছেন যে আমার পায়ে অ্যাবনর্মাল সেন্সেশন হচ্ছে, মানে একটা পেনফুল সেন্সেশন তার রয়েছে, বার্নিং সেন্সেশন রয়েছে, ইলেকট্রিক শক লাইক সেন্সেশন তার রয়েছে, পিন ফোটার মতো সেন্সেশন তার রয়েছে। এরকম ডিফারেন্ট পিপল ডিফারেন্ট টাইপস অফ এই ধরনের পেনফুল একটা কন্ডিশনস নিয়ে প্রেজেন্ট করেন যাদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে। এবার আমি প্রথমেই বলে রাখি যে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির প্রধান যে সিমটমস এবং সাইন আমরা দেখে থাকি, তার মধ্যে প্রধান কিন্তু এইটি। এটায় দুটো ভাগ করে আমরা বলি। মেনলি স্মল ফাইবার ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি ইজ ভেরি কমন, যেখানে টেম্পারেচার সেন্সিটিভিটি কিন্তু অ্যাবনর্মালি শো করে পেশেন্ট, যে ক্ষেত্রে ভাইব্রেশন সেন্সিটিভিটি কিন্তু সেরকম অ্যাবনর্মাল হয় না। মানে লং ফাইবার অ্যাবনর্মালিটি কিন্তু খুব কম হয়। আমি জানি আপনাদের জন্য হয়তো বুঝতে সময় অসুবিধা হচ্ছে, বাট মেডিকোস who are listening to this video, they knows what are the small fiber diabetic neuropathy and long fiber diabetic neuropathy.
What is the symmetrical fiber sensory or sensory motor peripheral neuropathy? What is the asymptomatic or amyotrophic ডায়াবেটিক নিউরোপ্যাথি? আপনারা এই ব্যাপারগুলো হয়তো জানেন, কিন্তু কমন মানুষদের জন্য এগুলো সব নিউ টার্মিনোলজি। বাট স্টিল তারা এই সিমটমসগুলো বা তাদের কি সমস্যা হচ্ছে তারা যাতে বুঝতে পারেন সেটার জন্য আমি বলছি যে বেসিক জিনিস হয় সেটাকে বলা হয় প্যারাস্থেশিয়া। প্যারাস্থেশিয়া, ডিসেস্থেশিয়া মানে অ্যাবনর্মাল একটা পেনফুল প্যারাস্থেশিয়া, মানে একটা পেশেন্টের যদি একটা পিন ফোটা বা নিডল ফোটানোর মতো একটা সেন্সেশন হয়, দ্যাট ইজ প্যারাস্থেশিয়া। সেটা যখন অ্যাবনর্মালিটি দেখা যায়, যে বার্নিং সেন্সেশন, একটা অন্য ধরনের সেন্সেশন, সামথিং ক্রলিং আন্ডার দ্য স্কিন, কিছু একটা চলে বেড়াচ্ছে, এগুলো কিন্তু সবই একই রকম সিমটমস। সেই পেশেন্টের হাইপারএলজেসিয়া হয়, অ্যালোডাইনিয়া হয়, মানে কন্ট্যাক্ট পেনফুল একটা কন্ডিশনস আমরা দেখতে পাই। এছাড়া মানুষের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কম পেনে তার বেশি ব্যথা পায়। তো এই সিমটমসগুলো যখন আপনারা দেখবেন, ডেফিনেটলি লং স্ট্যান্ডিং ডায়াবেটিক পেশেন্টরা যখন দেখবেন এই ধরনের পিন ফোটা, বার্নিং সেন্সেশন, কোনো ধরনের অল্প ব্যথা অনেক বেশি ব্যথা আপনি অনুভব করছেন, বা যখন দেখবেন কন্ট্যাক্ট পেনফুল একটা কন্ডিশনস তৈরি হয়েছে, ডিসেস্থেশিয়া তৈরি হয়েছে, সেই পেশেন্টরা কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যাবেন ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। দেখা গেছে উইদিন 6 months to 12 months যদি আপনারা HbA1c বা এগুলো কন্ট্রোলে রাখেন উইথ অ্যান্টিডায়াবেটিক ড্রাগ অর ইনসুলিন, এই সিমটমসগুলো কিন্তু সাবসাইডস করে যাবে। এবার আমি বলবো যে এই সিমটমসগুলো হয় কেন, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি কেন হয় যদি না জানেন তাহলে বুঝতেই পারবেন না যে সেই পেশেন্টদের ডায়াবেটিক ফুড আলসার হয় কেন। ডায়াবেটিক ফুড আলসার ইজ নট নেসেসারি সবসময় ইনফেকশন থেকে হয়। শুধুমাত্র আমাদের এই ট্রপিক্যাল জোনে আমরা সবসময় কমনলি ধরে নিই যে ইনফেকশন ইনডিউসড, যখন ড্রাই একটা সিচুয়েশন, সেটাকে বলা হয় অটোনমিক ডায়াবেটিক নিউরোপ্যাথি। অটোনমিক ডায়াবেটিক নিউরোপ্যাথি ইনডিউসড ড্রাইনেস অফ স্কিন, ইনডিউসড ফিশারিং যখন তৈরি হয়, সেখানে ইনফেকশন হয়, অ্যাবসেস ফরমেশন হয়, অ্যান্ড আলটিমেটলি আলসারেশন হয়। দিস ইজ দ্য কমন পাথওয়েজ। একটু লিখে দিয়ে আপনারা একটুখানি দেখ, হ্যাঁ আপনাদের একটুখানি ওই ব্যাপারটা একটু লিখে দেখিয়ে দিই যাতে আপনাদের একটু মনে থাকে। যদি অটোনমিক নিউরোপ্যাথি থেকে আলসারেশন হতে যায়, কি হয়? ডিহাইড্রেশন, ডিহাইড্রেটেড স্কিন or dry skin, fissuring, infection, abscess, ulcer। এটা ধরুন অটোনমিক নিউরোপ্যাথি ইনডিউসড ডায়াবেটিক আলসারেশন হয়, ফুড আলসারেশন হয়। যদি মোটর নিউরোপ্যাথি হয়, তাতে কি হবে? ডিফর্মিটি, ডিফর্মিটি ইনডিউসড কি হবে? ক্যালাস ফর্মেশন, ক্যালাস ফর্মেশন ইনডিউসড ক্যালাস হিমাটোমা, abscess formation, then ulceration। These are the common form of ulceration, diabetic foot ulceration। এইভাবে পায়ে কিন্তু আলসার তৈরি হয়।
এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, নট নেসেসারি সবসময় প্রিডমিনেন্ট কোনো ভায়োলেন্ট প্রেশার ইনডিউসড আলসারেশন হয়। ফাইন ট্রমা মানে আমাদের ধরুন সিম্পল ওয়াকিং, আমাদের যে নর্মাল ওয়েট বিয়ারিং যে কন্ডিশনস থাকে, এই যে ফাইন ট্রমা হতে থাকে পায়ে, মানুষ যখন সিম্পল হাঁটেন, বসে থাকেন, পায়ের ওপর অল্প অল্প করে প্রেশার পড়ে, সেই আননোটিসড ইনজুরি যেটা হয়, সেই ইনজুরিতেও, অল্প ইনজুরিতেও তার কিন্তু এই ধরনের আলসারেশন হয়। এটাই সব থেকে আশ্চর্যের, আমরা সেগুলোকে নেগলেক্ট করি। নট ভায়োলেন্ট বা খুব বেশি ওয়েট বা ইনজুরি যখন হয়, সেই ইনজুরি ইনডিউসড এই ধরনের আলসারেশন হয়। দেখা গেছে 80 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার যদি প্রেশার পড়ে, হাই প্রেশার পড়ার জন্য আলসারেশন হয়। বাট নট নেসেসারি সবসময় খুব ওয়েট বিয়ারিং অবস্থাতেই কিন্তু এই ইনজুরিটা হয়। শার্প অবজেক্ট ইনজুরি যদি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আলসারেশন তো হতেই পারে। তো আমাদের মনে রাখতে হবে, কমনলি যখন পেশেন্টের ওই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থেকে, তখন কিন্তু এই অল্প অল্প ইনজুরিগুলোই রোজ 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 হওয়া থেকেই একটা ইস্কেমিক কন্ডিশন তৈরি হয় এবং আলটিমেটলি আলসারেশন হয়। আমরা এই কন্ডিশনসগুলো আলটিমেটলি যে কন্ডিশনে পৌঁছয়, সেটাকে আমরা বলি গ্যাংগ্রিন বা নেক্রোসিস হয়ে গেছে। হোয়াট ইজ নেক্রোসিস? আমাদের জানতে হবে যে লিথালি যখন সেল ইনজিওর্ড হয়, একটা ইরিভার্সিবল মরফোলজিক্যাল চেঞ্জেস হতে হতে পেশেন্টটার যখন সেল ডেথ হয়, দ্যাট টার্ম ইজ কল্ড নেক্রোসিস। There is series of morphological changes in a lethally injured cell and the process is reversible, and that death of cells are called necrosis. এইটা কিন্তু একটা প্রসেস, যে প্রসেস এই সেলগুলো নেক্রোজড হয়ে যায়, গ্যাংগ্রিনাস হয়ে যায় এবং আলটিমেটলি তখন আমাদের অ্যাম্পুটেশনের প্রয়োজনীয়তা হয়ে পড়ে। এখন আমি বলি যে এই যে সিচুয়েশনগুলো আমি বললাম, এই সিচুয়েশনগুলো হওয়ার কিছু হাইপোথিসিস অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করেছেন। ফার্স্ট একটি হাইপোথিসিস থেকে আমি শুরু করছি। হাইপোথিসিস ফর ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিস। প্রথমেই আমি বলি, এই লং স্ট্যান্ডিং হাইপারগ্লাইসেমিয়া যখন থাকে, পেশেন্টের অল্টার্ড সরভাইটাল পাথওয়ে তৈরি হয়। এতে কি হয়? অ্যাডভান্সড গ্লাইকোসাইলেশন এন্ড প্রোডাক্টস তৈরি হয়। এই অ্যাডভান্সড গ্লাইকোসাইলেশন এন্ড প্রোডাক্টস গুলো অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড এই ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি তৈরি করে। নিউরাল কন্ডিশনস ডিটোরিয়েশন হয়, নিউরাল ফাংশনস ডিটোরিয়েশন হয়, আলটিমেটলি নিউরাল ড্যামেজ হয় এবং পেশেন্টের আলটিমেটলি অ্যাম্পুটেশন পর্যন্ত হতে পারে। ফ্রম দিস প্রসেস লং টার্ম হাইপোগ্লাইসেমিয়া ক্যান কজ অল্টার্ড সরভাইটাল পাথওয়ে হুইচ দিস অ্যাডভান্সড গ্লাইকোসাইলেশন এন্ড প্রোডাক্টস তৈরি করে, যেগুলো অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। এটা একটা হাইপোথিসিস। সেকেন্ড হাইপোথিসিস আমরা ধরতে পারি, সেটা হচ্ছে ইমিউন। সেটাতে কি হয়? অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ তৈরি হয় বা গ্যাংলিওসাইট জিএমএল অ্যান্টিবডিজ তৈরি হয়। সেই ইনডিউসডও ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। থার্ডলি আমি বলতে পারি
যেখানে মাইক্রো সার্কুলেশন প্রিভেন্ট হয়, ইসকেমিক কন্ডিশন তৈরি হয়, ইসকেমিয়া, এন্ড আলটিমেটলি এই কন্ডিশনস তৈরি হয়। ফোর্থ ফ্যাক্টর, নিউরোট্রপিক ফ্যাক্টর। নিউরোট্রপিক হাইপোথিসিস, তার মধ্যে নার্ভ গ্রোথ ফ্যাক্টর, নিউরোট্রপিন 1, 4, 5, insulin like growth factor, এগুলো কিন্তু তৈরি হয় যার জন্য নার্ভ কন্ডিশন যেটা সেই কন্ডিশন ডিটোরিয়েট করে। and the fifth one, oxidative state, stress। ফ্রি রেডিক্যালস তৈরি করে, সেই ফ্রি রেডিক্যালস ইনডিউসড ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি তৈরি হয়, যেটাতে দুটো রকমের জিনিস তৈরি হয়, সেগুলো আমি একটু আলাদাভাবে দেখাচ্ছি। প্রধান জিনিস হচ্ছে আমাদের যে নার্ভ সেলগুলো হয়, সেই সেলগুলোর এর চারপাশে কিন্তু মাইলিন শীট থাকে, এগুলোকে বলে অ্যাকশন। এইখানে এগুলো ভেঙে গিয়ে অ্যাকশন স্প্রাউটস তৈরি করে, আর এখানে মাইলিন স্ট্র্যান্ডস আলাদা আলাদা হয়ে যায়। এই যে ডিমাইলিনেশন হয়, এই ডিমাইলিনেশন ইনডিউসড যখন এই অ্যাকশনাল ইনজুরি হয়, তখন ক্রস কানেক্টিভিটি হয়। যখন নার্ভ রিজেনারেট করে, তখন ক্রস কানেক্ট করে, সেই ইনডিউসড কিন্তু এই ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মতো একটা সিমটমস দেখতে পাই আমরা সেই পেশেন্টদের ক্ষেত্রে। যখন নিউরাল ক্রস কানেক্টিভ একটা রিজেনারেটিভ প্রসেস তৈরি হয়, নিউরনের ড্যামেজ ইনডিউসড, সেই ক্ষেত্রে সেই পেশেন্টরা কিন্তু বেশি মাত্রায় ওই সিমটম নিয়ে প্রেজেন্ট করেন, ইলেকট্রিক্যাল বার্নিং লাইক সেন্সেশন। এটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। এবার আমি আপনাদের একটু বেসিক প্যাথোফিজিওলজি অফ কিউটেনিয়াস মাইক্রোসার্কুলেশন একটু বোঝাবো, যাতে মেডিকোজরা একটু অন্তত এই বিষয়ে ইন্টারেস্ট পান যে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি একটা মাইক্রোএনজিওপ্যাথিক প্রসেস, যেটাতে কিউটেনিয়াস মাইক্রোসার্কুলেশন হ্যাম্পার্ড হয়। একটু বলে রাখি, হোয়াট ইজ কিউটেনিয়াস মাইক্রোসার্কুলেশন। এই কিউটেনিয়াস মাইক্রোসার্কুলেশন বলতে গিয়ে আমি আপনাদের একটু ডিটেলসে একটু মাইক্রোসার্কুলেশনটা একটু বলি। হোয়াট ইজ কিউটেনিয়াস মাইক্রোসার্কুলেশন? আমাদের নর্মালি এই যে সার্কুলেশনটা বলি, কিউটেনিয়াস লেয়ারে যে সার্কুলেশন, সেই সার্কুলেশনটার মধ্যে রেজিস্ট্যান্স ভেসেলস কিন্তু আছে। দু ধরনের ভেসেলস আমরা জানি, ওয়ান ইজ ক্যাপাসিটেন্স ভেসেলস, ওয়ান ইজ রেজিস্ট্যান্স ভেসেলস। রেজিস্ট্যান্স ভেসেলস এর মধ্যে আর্টারিয়ালস
ক্যাপিলারিজ, প্রিক্যাপিলারি স্ফিংটার্স, দোজ আর ইনভলভড। এগুলো 10 থেকে 300 মাইক্রোমিটারের মতো ডায়ামিটারের হয়, ক্যাপিলারিজ হয় 6 মাইক্রোমিটারের কাছাকাছি। এইগুলোর নিজস্ব ক্যাপাসিটি আছে। রেজিস্ট্যান্স ভেসেলস বলতে আমরা সেগুলোকে বুঝি যেটা ব্লাড ফ্লো রেস্ট্রিক্ট করতে পারে নিজেকে। ক্যাপাসিটেন্স ভেসেলস বলতে আমরা বুঝি যেখানে ব্লাড জমা করতে পারে ভেসেলস। আর রেজিস্ট্যান্স ভেসেলস বলতে আমরা বুঝি যেটার নিজের ক্ষমতা আছে ব্লাড ফ্লোরকে সেইখানে আসা থেকে রেস্ট্রিক্ট করতে পারে। সেটার মধ্যে আর্টারিয়ালস, প্রিক্যাপিলারি স্ফিংটার্স, ক্যাপিলারিজ, দোজ আর ইনভলভড। সেই জায়গায় একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এইটার মাইক্রোভাস্কুলার যে আমরা স্ট্রাকচার দেখি, সেই স্ট্রাকচারটা একটুখানি জানা আপনাদের খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই ভেসেলসগুলোর 3টে লেয়ার থাকে। বাইরের লেয়ারটাকে বলা হয় টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, মিডল লেয়ারটাকে বলে টিউনিকা মিডিয়া, আর ভেতরে ইন্টিমাল লেয়ার থাকে। বাইরের যে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া মিডিয়া আছে, সেই টিউনিকা অ্যাডভেন্টিসিয়া সেইটার যে কম্পোনেন্টস সেগুলো বেসিক্যালি হচ্ছে কোলাজেন্স, ইলাস্টিন, ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফাজেস, এগুলো থাকে। কিন্তু বেসিক যে মাঝখানের লেয়ার থাকে, মিডিয়াল লেয়ার, টিউনিকা মিডিয়া, সেই লেয়ারটার মধ্যে ভাস্কুলার স্মুথ মাসেলস থাকে। ভাস্কুলার স্মুথ মাসেলস এখানে 75 to 85% থাকে, নিয়ার অ্যাবাউট 90%ও থাকে। সেই গোটা কন্টেন্টটা কিন্তু ডিভয়েড অফ সেন্সরি, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কানেকশনস। ওখানে কিন্তু কোনো ধরনের নার্ভ কানেকশনস থাকে না, যেটা শেষ হয়ে যায় টিউনিকা অ্যাডভেন্টিসিয়াতেই। টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বেসিক্যালি থাকে সেন্সরি, sympathetic and parasympathetic nerves, but vascular smooth muscles of tunica media is not regulated by this nerve. It's a autonomously regulated part. এই পার্টটা নিজে অটোনোমাস রেগুলেশনে নিজে ছোট বড় হয়ে এই টোনটা বজায় রাখে, বা এই রেজিস্ট্যান্স ভেসেলসের পার্টটা নিজে নিজে কিন্তু মেনটেন করতে পারে। এই মেনটেনেন্সটা হয় কিভাবে, সেইটার মলিকিউলার বেসিস আমি একটু মেডিকোসদের ফর দেয়ার ইন্টারেস্ট আই ওয়ান্ট টু শো দেম। জাস্ট একটু কনসেন্ট্রেটলি একটু শুনুন। প্রথমে দেখাই যে ইনসুলিন কিভাবে এই মাইক্রোসার্কুলেশন প্রসেসটাকে সবসময় মেনটেন রাখে। উইদাউট ইনসুলিন বা ইনসুলিন রিসেপ্টর ডিসেন্সিটাইজেশন ইনডিউসড এই গোটা মাইক্রোসার্কুলেশন, কিউটেনিয়াস মাইক্রোসার্কুলেশনটা হ্যাম্পার্ড হয়। সেইটার মলিকুলার বেসিসটা একটু কনসেন্ট্রেট করুন। এখানে আমি যদি ইনসুলিন রিসেপ্টর আঁকি, এইখানে ইনসুলিনটি এসে লাগলো। ইনসুলিন রিসেপ্টর এটা ইনসুলিন, ইটস ইনসুলিন। ইনসুলিনটা এখানে এসে লাগার সঙ্গে সঙ্গে এটা একটা খুব লাইট কন্ট্যাক্ট, ইটস নট এ বন্ড। এখানে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট ফসফোরাইলেশন হয়। প্রথমে আমি এটা ডিটেলিং বলবো বা ইনসুলিন রিসেপ্টর যখন আমি পড়াবো তখন, যেখানে টাইরোসিন ময়েটি থাকে সেগুলো ফসফোরাইলেশন, ক্রস ফসফোরাইলেশন হয়, তার জন্য ইনসুলিন সাবস্ট্রেট সেগুলো ফসফোরাইলেশন হয়। এই ফসফোরাইলেশন হয়ে কি করে বেসিক্যালি, এইটা একটা PI3 ফসফোইনারসিটল ট্রাইফসফেট কাইনেজ কে অ্যাক্টিভেট করে, হুইচ ইন টার্ন এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেসিসকে অ্যাক্টিভেট করে, যেটা নাইট্রিক অক্সাইড তৈরি করে, এনও প্রোডাকশন করে। এবার আমি দেখাই সেম এই এনও প্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি হয়, কতগুলো জিনিস, যেমন ধরুন অ্যাসিটাইলকোলিন, শিয়ার স্ট্রেস, ATP, adenosine,
হিস্টামিন ব্র্যাডিকাইনিন এগুলো সব এই এন্ডোথেলিয়াল সারফেসে, দিস আর এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াল সেল কি করে, জি প্রোটিনকে অ্যাক্টিভেট করে। জি প্রোটিন এটাও কিন্তু জি প্রোটিন ইনডিউসড, এটাও জি প্রোটিন ইনডিউসড। ফসফোলাইপেজ, এখানে কিন্তু ফসফোলাইপেজ ইনভলভ। ফসফোলাইপেজ ফসফোকাইনেজ কে অ্যাক্টিভেট করে। সেটা কিন্তু PI3 কে অ্যাক্টিভেট করে, সেটা এটা করে। জি প্রোটিন ফসফোলাইপেজ যেটা, সেটা কি করে, সেলে এন্ডোথেলিয়াল সেলের মধ্যে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়াম স্টোরটাকে ভেঙে যায়। তার জন্য কনসেন্ট্রেশন ইনডিউসড ক্যালসিয়াম ডেপ্লিশন হওয়ার জন্য এই সেলের মধ্যে কিন্তু ক্যালসিয়াম ঢোকে। তাতে কি করে, এখানে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটা ফ্রি ক্যালসিয়াম বেড়ে যায়। ফ্রি ক্যালসিয়াম কি করে, ক্যালমোডিলিন সঙ্গে অ্যাটাচড হয়, হয়ে এটা এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেসিসকে অ্যাক্টিভেট করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এছাড়া কি করে, অ্যারাচিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি করে, প্রোস্টাসাইক্লিন তৈরি করে। এছাড়া এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে CYP সাইটোক্রোম মেটাবলাইটস যেগুলো আছে সেখান থেকে ETs তৈরি করে। PI2 ETRN তিনটে কি করে, এইখানে এটাকে যদি আমরা ধরি স্মুথ ভাস্কুলার স্মুথ মাসেলস, ক্যালসিয়াম, এই তিনটে পাথওয়ে কিন্তু ইনভলভ কি, এটাতে কি করে, এখানে সাইক্লিক জিএমপি সাইক্লিক এএমপি প্রোডাকশন হয়, যেটা আলটিমেটলি ইন্টারসেলুলার ক্যালসিয়াম ডেপ্লিশন করে। তাতে কি হয়, ভ্যাসোডাইলেটেশন। এই সাইক্লিক জিএমপি কিন্তু ইনডিউস করে সাইক্লিক এএমপি কে আরো বাড়ানোর জন্য, ইটস ইন্ডাকশন ফর সাইক্লিক এএমপি। তো এই কমপ্লিট পাথওয়েটা যদি একটু চিন্তা করি আমরা, এইখানে ক্যালসিয়াম কমে যাওয়ার জন্য একটা হাইপারপোলারাইজেশন তৈরি হয়, হাইপারপোলারাইজেশন ইনডিউসড ভ্যাসোডাইলেটেশন হয় ভাস্কুলার স্মুথ মাসেলসে, এটার জন্য এইটার টোনটা কমে যায়, ভ্যাসোডাইলেটেশন হয়। এগুলো সব কিন্তু আমরা প্রথমে গিয়ে দেখব ইনসুলিন ডিপেন্ডেন্ট। যেখানে ইনসুলিন নেই বা ইনসুলিন কম আছে বা এই রিসেপ্টর সেন্সিটিভিটি খুব খারাপ, সেইখানে কিন্তু ইনসুলিনটা প্রপারলি অ্যাক্ট করতে পারে না। সেই ক্ষেত্রে এই ভ্যাসোডাইলেটেশন প্রসেসটা, হাইপারপোলারাইজেশন অফ ভাস্কুলার স্মুথ মাসেলস কিন্তু হয় না। সেই ক্ষেত্রে পেশেন্টের সেই পার্টগুলোর কিউটেনিয়াস মাইক্রো সার্কুলেশন কিন্তু ভালোভাবে রেগুলেটেড নয়। দোজ পার্ট আর ইস্টেমিক, already those parts are ischemic due to hyperglycemia. That hyperglycemia is caused by absent insulin, low insulin level,
और इंसुलिन रिसेप्टर डिसेंसिटाइजेशन। और টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসে এই কারণের জন্য কিউটেনিয়াস মাইক্রো সার্কুলেশন হ্যাম্পার্ড হয়, যেটা ইনডিউসড মানুষের কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি তৈরি হয়, আলটিমেটলি পেরিফেরাল আলসারেশন তৈরি হয়, ফুট আলসারেশন তৈরি হয়। এটা কিন্তু একটা মলিকুলার প্রসেস বাই হুইচ ভ্যাসোডাইলেশন হয়। ইনসুলিনের অ্যাবসেন্টে ভ্যাসোডাইলেশন পদ্ধতিটা হয় না, ভ্যাসোকনস্ট্রিকশন হয়, ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন পার্টটা ন্যারো হয়ে যায়, ন্যারো। এবার আমরা একটু বলি যে এই কিউটেনিয়াস মাইক্রোসার্কুলেশনের ভ্যাসোকনস্ট্রিক্টিং পার্টটা আমরা বাইরে থেকে ইভ্যালুয়েট কিভাবে করব। এটা একটা ট্রান্সকিউটেনিয়াস PO2, ট্রান্সকিউটেনিয়াস PO2 আমরা মেজারমেন্ট যদি করি, একটা হিটেড প্রোব যদি আমরা কিউটেনিয়াস সারফেসের উপর রাখি 42 to 45 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে, সেই জায়গাটা ভ্যাসোডাইলেটেশন হয়। হওয়ার জন্য কি হয়, যদি ওখানে এটার লেভেল মোর দ্যান 60 মিলিমিটার অফ মার্কারি হয়, তাহলে এখানে গুড সার্কুলেশন আছে। যদি লেস দ্যান 20 হয় তাহলে ইসকেমিক। যদি লেস দেন 40 হয় তাহলে 24% চান্সেস অফ আলসারেশন। উইন্ড হিলিং প্রসেসটি বেসিক্যালি হ্যাম্পার্ড হবে। তো আমরা এই ট্রান্সকিউটেনিয়াস PO2 লেভেল দেখে আমরা কিন্তু এটা বুঝতে পারি। আরেকটি ডায়াগনোসিস কিন্তু আমরা সময় মতো করানো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিমেন্স ওয়েনস্টেইন মাইক্রো মনোফিলামেন্ট টেস্ট। সেটাতে কি করা হয়, সেটাতে মাইক্রো মনোফিলামেন্ট টেস্ট সেটা আমাদের যে স্কিন থাকে, স্কিনের সঙ্গে একটা প্রোব দেওয়া হয়, সেই প্রোবটার একটা ফিলামেন্ট লাগানো থাকে, এটা একটা হ্যান্ডেল থাকে। সিমেন্স ওয়েনস্টেইন মনোফিলামেন্ট টেস্ট বলা হয়। এটার ওজন হচ্ছে 10 গ্রাম। অনেক কমের ওজন পাওয়া যায়। লেপ্রোসিতে যেমন এটা 300 গ্রামের ইউজ করা হয় লেপ্রোসিতে। এইটা দিয়ে আমরা কতগুলো জায়গা, আমাদের ফুটের মোট 10টা জায়গা, আমরা যদি পায়ের তলাটা আমরা ধরি, ভেন্ট্রাল পার্ট 2, 3, 4, এটা যদি ধরি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, মানে ফার্স্ট আঙুল একটা ছেড়ে তারপরেটা এবং লাস্ট 3টে, এখানে 3টে, these are the 9 points। আরেকটা হচ্ছে ফার্স্ট 2 ডিজিটের মধ্যে উপরে ডরসাল পার্টে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 পয়েন্টসে আমরা কিন্তু এটা টেস্ট করি যে ওটার পারসেপশন কিরকম আছে, পেশেন্ট ফিল করতে পারছে কি পাচ্ছে না। আরেকটা জিনিস আমরা টেস্ট করি, সেটা হচ্ছে আমরা টিউনিং ফর্ক জানি। when it clanks with heels or toes, সেটা যখন ভাইব্রেট করতে 128 হার্টজের টিউনিং ফর্ক যখন আমরা ইউজ করি, সেটা যখন ভাইব্রেট করে সেই জায়গায় রাখি, যে ভাইব্রেশন পেশেন্টের ওই জায়গা ওই বনি সারফেসে রাখলে সেই ভাইব্রেশনটা সে পারসিভ করতে পারছে কি পাচ্ছে না, দ্যাট ইজ অলসো স্ট্রেট, বাট দ্যাট ইজ এ লং ফাইবার ইনভলভমেন্ট। বেসিক্যালি স্মল ফাইবার ইনভলভমেন্ট কিন্তু বেশি হয়, বাট স্টিল দিস টেস্ট ক্যান বি ডান। এছাড়া ইলেকট্রোমায়োগ্রাম,
নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট এবং বিভিন্ন ধরনের যে অ্যান্টিবডিজের আমি কথা বললাম, যে গ্যাংলিওসাইড অ্যান্টিবডিজ, GM1 অ্যান্টিবডিজ, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ, এইসব টেস্টগুলো করা হয় বা কোনো ধরনের এক্সরে করা হয়। দোজ আর দ্য ডক্টরস পার্ট। বেসিক্যালি বিভিন্ন রকমের টেস্ট করা হয়, বাট এই স্ক্রিনিংগুলো কিন্তু সব পেশেন্টের দরকার হয়। দেয়ার আর ডিফারেন্ট টেকনিক্স অফ স্ক্রিন দিস কাইন্ড অফ কন্ডিশনস। এগুলো ডিটেলস আমি যাচ্ছি না, এগুলো আলাদা আলাদা করে আমি বিভিন্ন ভিডিও করব, কিন্তু এক বেসিক যে জিনিসে আমি আসতে চাই যে ডায়াবেটিক ফুট আলসার যখন হয়ে যায় সেই মানুষদের কি করা উচিত, এবং বেসিক এই ডায়াবেটিক নিউরোপ্যাথি, ফার্স্ট হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেশেন্টদের কি কি ওষুধ আমরা নর্মালি খাওয়াতে পারি। ফার্স্ট হচ্ছে এই বার্নিং বা এই ব্যথা সহ্য করতে না পারার মানুষগুলোকে আমরা প্রথমেই দিতে পারি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, যেটার মধ্যে অ্যামিট্রিপ্টিলিন আছে। অ্যামিট্রিপ্টিলিন 10 থেকে 25 মিলিগ্রাম ওডি করে দিই। ইমিপ্রামাইন 25 থেকে 75 মিলিগ্রাম ওডি করে দিই। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট TCA। অ্যান্টিকনভালসিভ আছে, ব্যথা কমানোর জন্য, কিন্তু এগুলো একটু মনে রাখা উচিত। এটা ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন কমানোর জন্য। অ্যান্টিকনভালসিভের মধ্যে কার্বামাজেপিন আছে, থেকে 800 মিলিগ্রাম, বেসিক্যালি 400 মিলিগ্রাম পার ডে অবধি দেওয়া হয়। এছাড়া গাবাপেন্টিন 300 মিলিগ্রাম ওডি থেকে 1200 মিলিগ্রাম ওডি দেওয়া হয়। প্রেগাবেলিন 150 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম ওডি দেওয়া হয়। এছাড়া আমি বলি SSRI বা SNRI ইউজ করা হয়। এই পেশেন্টরা বেসিক্যালি এই চলতে না পারা বা এই ধরনের কমপ্লিকেশনের জন্য একটা ডিপ্রেসিভ ইলনেসও ভোগেন। তাই এই ব্যথা কমানোর জন্য SSRI বা SNRI আর অলসো ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে ফ্লুক্সেটিন দেওয়া হয়, বাট ডুলোক্সেটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যথা কমানোর জন্য ডুলোক্সেটিন ইজ ভেরি এফেক্টিভ। to 120 মিলিগ্রাম পার ডে। এছাড়া আমরা ইউজ করি আলফা লিপোইক অ্যাসিড, এছাড়া ক্যাপসাইসিন। ক্যাপসাইসিন টপিক্যাল ক্রিম 0.075%, 3 to 4 times every day to prevent substance P। এছাড়া ক্যাপসাইসিন প্যাচ পাওয়া যায় 8%। এটা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ক্যাপসাইসিন প্যাচ লাগাবেন না। এছাড়া এই ওষুধগুলো যে আমি বললাম, সেই ওষুধগুলো বেসিক্যালি ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য ইউজুয়ালি আমরা দিয়ে থাকি। এগুলো ছাড়া আরো অনেক ধরনের ওষুধ আমরা এখন নিউয়ার ট্রিটমেন্ট মডালিটিসের মধ্যে ইউজ করি, সেগুলো আমরা বলতে চাই না, কারণ উইদাউট গাইডলাইন্স এই ওষুধগুলো মোটামুটি নেওয়া উচিত নয়। এখন এই ডাইরেক্ট আমি চলে আসি, ডায়াবেটিক ফুড আলসারেশন যদি কোনো পেশেন্ট প্রেজেন্ট করে, সেই পেশেন্টের এই ডায়াবেটিক ফুড আলসারেশন যে প্রসেসটা হয়, সেটা পায়ের বিভিন্ন রকমের শেপ তৈরি হয়, ডিফর্মিটি তৈরি হয়। সেই ডিফর্মিটিগুলোর জন্য এক একটার জন্য কিন্তু এক এক ধরনের জুতো আমরা ডায়াবেটিক ফুটওয়্যার ইউজ করি। সেই ফুটওয়্যারটা সম্বন্ধে আমি একটু বলতে পারি। সবাই জানেন যে এটার জন্য একটা প্রপার সাইজের জুতো পরতে হয়। তো জুতোটার ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্ট, এবং কোন ধরনের জুতো পরলে এই ডায়াবেটিক ফুট আলসারেশন
প্রিভেন্ট করা যায়, বা এই জুতোগুলো পরলে জুতোগুলোর জন্য যে কমপ্লিকেশনস তৈরি হয় সেটা যাতে না হয় সেটা একটু জেনে রাখুন। বেসিক্যালি যে স্যান্ডেলস আমরা ইউজ করি, স্যান্ডেলসের একটা ইনসোল হয় আর একটা আউটসোল হয়। আর এখানে যখন পাটা আমরা ধরি, দিস ইজ দ্য ফুট, এইখানে একটা স্ট্র্যাপিং থাকে। দিস ইজ কল্ড ওয়াই স্ট্র্যাপিং। কেন ওয়াই স্ট্র্যাপিং? এটা এমসি আর দিয়ে তৈরি। দিস আর সফট, দিস ইজ হার্ড। এটা হচ্ছে ইনসোল, এটা হচ্ছে আউটসোল। আউটসোল হার্ড হয়। এখানে কি হয়, এখানে যে অ্যাকিলিস টেন্ডন আছে, এই অ্যাকিলিস টেন্ডনটার সাপোর্ট একটা দরকার হয়, আর একটা সামনের দিকের এই পার্টটার একটা সাপোর্ট দরকার হয় উইথ অ্যাঙ্গেল। কেন দরকার হয়? এখানে বেসিক্যালি এই প্রসেসটায় ইন্ট্রিনসিক মাসেলস অ্যাট্রোফাইজ হয়, তার জন্য এক্সট্রিনসিক মাসেলসগুলো কিন্তু আনঅপোজড অ্যাকশন দেখায়। এটার জন্য কি হয়, নর্মালি ডায়াবেটিক ফুট আলসারেশন হয়ই একটা কারণে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক মাসেলসের অ্যাট্রোফাইজড হওয়ার জন্য এবং আনঅপোজড অ্যাকশন অফ এক্সট্রিনসিক মাসেলস হওয়ার জন্য কি হয়, হ্যামারিং অফ ফুট। তার সঙ্গে কি হয়, প্রমিনেন্ট metatarsal bone, those are exposed and ultimately ulceration হয়। এই ফিটটার একটা স্পেশালিটি বলি, এই ফিটটার এখানে বলা হয় না, ফিটটা ফ্ল্যাট হয়ে যায়, যেটা সারফেসটা, এটাকে বলা হয় রকার বটম ফুট। এই টার্মিনোলজিগুলো একটু জেনে রাখুন। যেটার তলার দিকের পার্টটা যে ফিক্স মাটির সঙ্গে ঘষে সেখানে ক্যালাস ফরমেশন হয়, সেই ক্যালাস থেকে আলটিমেটলি হিমাটোমা হয়, অ্যাবসেস ফরমেশন হয়, আলসারেশন হয়। এই ফুটের ডিফর্মিটি অনুযায়ী ফুটকে কিন্তু আমরা মোটামুটি 3 রকমের ফুট দেখা যায়। একটা হচ্ছে হ্যামার ফুট, হ্যামার টো, ক্লফুট। আরেকটা হচ্ছে মানে ক্লফুট যেটাতে হয় সেটাতে ডিআইপি এবং পিআইপি দুটোই কিন্তু ফ্লেকশন হয়। আরেক ধরনের হয়, এটাতে কি হয়, পায়ের এই আঙুলটার এখানটাও ফ্লেকশন হয়, এখানটাও ফ্লেকশন হয়। আরেক ধরনের ফুট হয়, সেটা হচ্ছে গোটাটা গিয়ে শুধু পিআইপি ফ্লেকশন হয়। আরেকটি জিনিস আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই ধরনের ফুট হওয়ার জন্য দেখবেন অধিকাংশ ডায়াবেটিক পেশেন্ট, যাদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে, আমাদের পায়ের একটা সাইড দেখবেন এরকম করে বেরিয়ে যায়, ওটাকে বলে বিউনিয়ন। এই বুড়ো আঙুলটা থাকে, বুড়ো আঙুলের পাশের জায়গাটা দেখবেন এরকম ফোলা। এই যে বিউনিয়ন তৈরি হয়, এই জায়গাগুলো কিন্তু পরবর্তী সময়ে জুতো বা কোনো কিছুতে কম্প্রেসড হয়ে এখানে আলসারেশন তৈরি করে। এগুলোর জন্যই কিন্তু এই জুতো এই স্পেশাল পরিকাঠামো এবং জিনিসগুলো তৈরি হয়। পায়ের তলায় যখন ক্যালোসিটি তৈরি হয়, সেই জায়গাতেও আলসার তৈরি হয়। সেই জায়গার জন্য ওই জায়গাটায় একটা ক্লগ তৈরি হয়, ক্লগ শু। ক্লগিং অফ শু প্রক্সিমাল পার্টে হতে পারে, মিডল পার্টে হতে পারে, বিহাইন্ড পার্টে হতে পারে, একদম এন্ড পার্টে হতে পারে, ডিস্টাল পার্টে। এই ক্লগিং তৈরি করা হয় জুতোগুলোর মধ্যে টু প্রিভেন্ট আলসারেশন ফর দিস। আর এইটার জন্য কি করা হয়, এই দুটোর মাঝখানে একটা ক্যাপ পরিয়ে দেওয়া হয়।
এরকম প্রচুর ধরনের জিনিস করা হয়। যখনই অ্যাম্পুটেড পেশেন্টের আলসারেশন নিয়ে পেশেন্ট আসে বা এই ধরনের আলসার হচ্ছে পেশেন্ট আসে, তাদের বিভিন্ন ধরনের জুতো আছে, সেই জুতোগুলো পরিয়ে দেওয়া হয়। সেই বিভিন্ন ধরনের টাইপসের জুতো, এগুলো এয়ারব্যাগ জুতো হয় এবং আগে যে বিভিন্ন ধরনের লোহার জুতো তৈরি করা হতো সেই শেপে, যেরকম ধরুন জুতোটা এখানে এরকম থাকতো, মাঝখানে একটা ব্রিং থাকতো, তলায় একটা পার্ট থাকতো। This is a prosthesis, some kind of prosthesis. বলা হতো Bowler's prosthesis, Bowler prosthesis. এগুলো তো বিভিন্ন ধরনের প্রসেসেস এবং প্রোটেক্টিভ পার্ট আমি বললাম। লাস্টলি আমি কিছু বলি যে যখন আলসারেশন হয়ে যায়, যে ইনফেক্টিভ প্রসেস যখন আমরা পাই, ইনফেক্টিভ প্রসেসে আমরা সেই সোয়াব নিয়ে অ্যারোবিক বা অ্যানারোবিক কালচার করে প্রপার অ্যান্টিবায়োটিকতে দিই, সেই জায়গাটা প্রপার ড্রেসিং করার জন্য আমরা হাইড্রোক্লোরাইডস বা সেমি সিনথেটিক বিভিন্ন ধরনের পোরাস সিলস দিই বা ফোমস দিই, বা কিছু কম্পোনেন্ট নতুনই পাওয়া যায়, সেগুলোকে বলা হয় রিকম্বিনেন্ট এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এটার ক্রিম পাওয়া যায়। এটাতে এই হিলিং প্রসেসটা কিন্তু অনেক ভালোভাবে হয়। এগুলো নিউর মডালিটিস। আমরা বেসিক্যালি ফোমস, হাইড্রোক্লোরাইডস, অ্যালড্রিডস, সোয়াবস, সেমি পারভিয়েবল ফিল্মস, এগুলো দিয়েই কিন্তু আমরা নর্মালি হিল করার চেষ্টা করতাম এতদিন। এখন এই ধরনের নতুন এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টরস, টপিক্যাল অয়েনমেন্টস, ক্রিমস এগুলো এসে যাওয়ার জন্য এই প্রসেসটা আরও বেশি ইভলভড হচ্ছে এবং এই জিনিসগুলো নিয়ে আমরা আরও বেশি চিন্তা ভাবনা করছি যাতে মানুষকে খুব সহজে আমরা ভালো রাখতে পারি। তো এই দিক থেকে আমি বলতে পারি যে আমি ডায়াবেটিক ফুট আলসার নিয়ে এত মানুষকে সাফার করতে দেখেছি, তাই জন্য এই বেসিক জিনিসগুলো আমার মনে হলো যে এগুলো সবার একটু জানা উচিত, ইনক্লুডিং মেডিকেলস। এবং আপনারা যারা এগুলো নিয়ে সাফার করছেন বা আপনাদের পারিপার্শ্বিক মানুষকে দেখছেন এই নিয়ে সাফার করছেন, প্লিজ এই ভিডিওটি তাদের কাছে একটু শেয়ার করবেন, তারা যাতে এগুলো থেকে কিছু জিনিস জানতে পারেন এবং লাভবান হতে পারেন। এই ওষুধপত্র বা এগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলো একটু আপনাদের ডাক্তারবাবুদের সঙ্গেই পরামর্শ করবেন। থ্যাংক ইউ। আর আমি এই ভিডিওগুলো করি আপনাদের জন্যই। যদি কোনো কিছু আপনাদের মনে হয় যে কোনো জিনিস জানার দরকার বা আমি করলে আপনারা উপকৃত হবেন, প্লিজ কমেন্ট সেকশনে একটু জানাবেন। থ্যাংক ইউ।